আসলে আমার কক্সবাজার লোকদের বেকার থাকতে হইতো না, তাদেরকে আমরা আকর্ষণ করতে পারছি না। বাংলাদেশকে আসলে ওন করতে হবে। আমরা দেশকে যদি ভালোবাসলে দেশের দায়িত্বটা নিতে হবে। তখন আমরা তো সবাই প্রধানমন্ত্রী হতে পারবো না, বা আমরা মন্ত্রী হতে পারবো না, বা আমরা তো সবাই রাজনীতিতে যাব না। তাহলে আমরা দেশকে কিভাবে ওন করবো বা দেশকে কিভাবে দায়িত্ব নিব? এই দেশের দায়িত্ব নেওয়াটা মানে হচ্ছে যে দেশের জন্য যেটা ভালো সেটা নিরপেক্ষভাবে নিজের পার্সোনাল চয়েসের বাদ দিয়ে দেশের ভাবনা ভেবে যদি আমরা দেশের ভালোর জন্য একটা চিন্তায় ঐক্যবদ্ধ হতে পারি সবাই, তাহলে হয়তো বা দেশকে ভালোবাসা এবং দেশের দায়িত্ব নেওয়াটা সম্ভব হবে। তো সেই ক্ষেত্রে আমি আমাদের কক্সবাজার গরিবা সারা বাংলাদেশের নাগরিকের কাছে আমার একটা অনুরোধ সবসময় থাকে, সেটা হচ্ছে আমাদের দৃষ্টিভঙ্গিটা যদি আমরা একটু পরিবর্তন করি। আমরা যদি আমাদের ব্যক্তিকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি বাদ দিয়ে আমরা যদি আমাদের স্বদেশ কেন্দ্রিক একটা দৃষ্টিভঙ্গি নিয়ে আসতে পারি, তাহলে হয়তো বা আমাদের দেশের যে সংস্কারের কথা আমরা বলছি বা জাতীয় ঐক্যের কথা আমরা বলছি, আমরা হয়তো সবাই ঐক্যবদ্ধ হতে পারবো। এবার শিক্ষা আমাদের দেশে আমরা যদি ভাগ করি তিনটা ভাগে, সেটা হচ্ছে জেলা শহর, বিভাগীয় শহর এবং আমাদের জাতীয় পর্যায়ে অর্থাৎ ইন্টারন্যাশনাল ভাবে। তো এই আমরা যদি শিক্ষার সবখানে একটা কমন একটা সমস্যা আমরা যদি দেখি, সেটা হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থা এখনো চাকুরিমুখী রয়ে গেছে। তো চাকুরিমুখী বা জব সেন্ট্রিক যে এডুকেশন সিস্টেম, এই এডুকেশন সিস্টেম যতদিন না আমরা এটাকে উদ্যোক্তামুখী বা ব্যবসা কেন্দ্রিক বা নতুন কোনো উদ্যোগমুখী শিক্ষায় আমরা যদি একটু ডাইমেনশনটা চেঞ্জ করতে না পারি, তাহলে এখনো পর্যন্ত আমাদের যে বেকারত্ব বলছি, হ্যাঁ আমরা যতই বলি বেকারত্ব নিরসন হচ্ছে, কিন্তু একটা সমীক্ষা পড়ছিলাম আমি, 10 থেকে 12 লাখ আমাদের এই চট্টগ্রাম রিজনে হচ্ছে প্রতি বছর গ্র্যাজুয়েশন কমপ্লিট করে বা পোস্ট গ্র্যাজুয়েশন কমপ্লিট করে বের হচ্ছে। তো এই যে বের হচ্ছে এতগুলো চাকরি কি হচ্ছে? হ্যাঁ, আমাদের কক্সবাজারে দেখা যাচ্ছে অনেক ধরনের সুযোগ আছে, কিন্তু পুরোটাই যদি চিন্তা করি সরকারি, বেসরকারি বা এনজিও, এই সমস্ত ক্ষেত্রে চাকরি করার পরেও অনেক শিক্ষার্থী প্রতি বছর বেকার রয়ে যাচ্ছে। আমাদের প্রতিনিধি হয়ে কাজ করছি এবং আমি জিডিপি সংক্রান্ত বা অন্যান্য চাইল্ড ম্যারেজ এজ বা চাইল্ড রাইটস নিয়ে আমি কাজ করি। তো আজ আমাদের যে প্রশ্নটা করা হয়েছে সেটা হচ্ছে যে কোন ধরনের আইনগত কাঠামো সহায়তায় আমরা একটা বাংলাদেশ গড়তে পারবো এবং আমাদের কী ধরনের পরিবর্তন এবং সংস্কারের প্রয়োজন। আমি সবার জ্ঞাতার্থে বলে রাখছি, কিন্তু আমি আইনের একজন ব্যক্তি। সেটা হচ্ছে যে আমাদের বাংলাদেশে যে আইনগুলো আছে, বিদ্যমান যে আইনগুলো আছে, প্রত্যেকটা আইনের সংস্কার জরুরি। বিগত প্রায় বছর 2 আগে আমাদের 2018 সালের যেটা আমাদের ডিজিটাল নিরাপত্তা আইন ছিল, যেহেতু এখন অনেক সাংবাদিকরা আছে, ডিজিটাল নিরাপত্তা আইনের অধীনে অনেকগুলো মানহানি মামলা হতো। পরবর্তীতে এটা 4টা ধারাকে সংযোজন করে বা পরিবর্তন করে সংযোজন করে সাইবার অপরাধ নিয়ন্ত্রণ ট্রাইব্যুনাল একটা আইন দিয়েছে। আপনারা যারা এখন স্টুডেন্ট আছেন, আপনারা এই 2টা আইনকে পড়বেন। এখানে আমাদের অধিকার কর্তব্যের একটা বিরাট প্রকাশ আছে। আমরা কেউ অপসাংবাদিকতা করতে পারবো না, অপচর্চা করতে পারবো না। পাশাপাশি চাইল্ড ম্যারেজ রেস্ট্রিকশন অ্যাক্ট, যেটা 25 ধারা পড়বে, বইয়েরও আরও কিছু সংস্কার থাকা প্রয়োজন। বাল্য বিবাহ কতটুকু বয়সে আমরা বিবাহের দিকে যেতে পারি, যদিও বা টেন্টেটিভ টাইম আছে 18 বছর পর্যন্ত, সবাই পূর্ণবয়স্ক আর 21 বছরের পুরুষ। আর আরেকটা জিবিভি অর্থাৎ জেন্ডার বেসড ভায়োলেন্স, এই জিনিসটাকে আরও বেশি সংশোধনের প্রয়োজন আছে। অর্থাৎ শাস্তির মাত্রাটা যেটা কাগজে কলমে আছে সেটা কীভাবে প্রয়োগ করা যায়। তো এই